একজন সচিব ধরেন মিস্টার এক্সকে বাদ দিয়ে আপনার পছন্দের ওয়াইকে নিয়োগ করে, এটা সরকারের জন্য 1-2 বিষয়। আচ্ছা, পুরো জনবল কাঠামোকে আপনি দ্বিগুণ করতে চান, আপনার পছন্দের লোক বসাতে চান, কাউকে বাদ দিতে চান, কমাতে চান, এটাও 1-2 বিষয়। এখানে মূল বিষয়টা হলো যে আমাদের অধস্তন আদালত যেখানে জামিন হয়, প্রিলিমিনারি জামিন হয়, চার্জ ফ্রেম হয়, জিআর মামলাগুলো হয়, কোর্টের মানে থানাতে যে মামলাগুলো হয় বা থানা যে মামলাগুলো নেয়, পুরো কাজটা বিচারিক যে প্রক্রিয়াটা অলমোস্ট যে 90% যে কাজগুলো সেইগুলো কাজ হয় সিএমএম, সিজিএম এবং জেলা জজ আদালতগুলোতে। তো সেইগুলো এখন আন্ডার দিস মানে প্রেজেন্ট সিচুয়েশন অ্যাবসলিউটলি মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে, কিন্তু আসলে সুপ্রিম কোর্টের পরামর্শে আমি আমার এটা কখনো দেখিনি যে প্রধান বিচারপতির পরামর্শটা হয়েছে, কিন্তু মন্ত্রণালয়ের যিনি ধরেন জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন, তিনিও না, মূলত বড় বড় ডিস্ট্রিক্ট জাজ যারা আছেন, একদম সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ আছেন, তারা মন্ত্রণালয়ের একটা পদ আছে ডিএস অ্যাডমিন, উপসচিব অ্যাডমিন, এর সাথে দেখা করার জন্য বা এর আনুকূল্য পাওয়ার জন্য বিচারকদেরকে পাগলের মতো ঘুরতে হয়। আচ্ছা, এটা নিয়ে বহু দুর্নীতি হয় মন্ত্রণালয়ে, এটা নিয়ে বহু অনিয়ম হয়, বহু অবিচার হয়, এবং বিচারকদের কান্না এটা যারা বিচারাঙ্গনে আছেন তারা বুঝতে পারেন অপমান কাকে বলে। আমরা দেখি যে একটা গাউন পরে একটা বিচারক মাই লর্ড অর্ডার বলেন, সেই মানুষটিকে যখন অন্যায়ভাবে মানে আপনাকে বদলি করা হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে না, এবং এটা মন্ত্রণালয় এই কাজগুলো যুগের পর যুগ ধরে করছে, এটার বিরুদ্ধেই সম্মিলিতভাবে বিচার অঙ্গনের যে একটা প্রতিবাদ, সেটা মাজদার হোসেন মামলায় এসছে। আর এই কাজটি সরকার করে মূলত দলীয় পান্ডাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমার লোকে, যেমন ধরেন আমি একজন এলাকার এমপি আছি, এখন যদি আমার একটা ক্ষমতা থাকে যে এই সিজিএমকে, ম্যাজিস্ট্রেটকে আমি ট্রান্সফার করতে পারবো, চাকরি থেকে বাদ দিতে পারবো, তাহলে তো সে আমার কথা শুনবে, আদারওয়াইজ তো শুনবে না। তো অন্যদিকে সে যদি সুপ্রিম কোর্টের অধীনে থাকে তাহলে তো একেবারে সম্পূর্ণ স্বাধীন, কে মন্ত্রী কে এমপি ডাজ নট ম্যাটার, এমনকি সে প্রধানমন্ত্রীকে পাত্তা দেবে না। তো এই হলো অবস্থা। তো এই কারণে কি হচ্ছে, বিচার অঙ্গনের উপরে একটা সরকারি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে বর্তমান সরকার। এটা হলো একটা খাস বাংলা কথা। এই খাস বাংলা কথার মধ্যে গিয়ে তো আবার প্রশ্ন সামনে আসবে, ধরেন এই দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্যে গিয়ে তো নির্বাহী বিভাগকে তো বিচার বিভাগের সাথে এক ধরনের কনফ্রন্টেশনে যেতেই হচ্ছে, তাহলে ফলে এতে একটা সরকারের লাভটা কি হবে তাহলে? না, মানে তাকে তো কনফ্রন্টেশনের মধ্যে আসতে হবেই। না, তার সরকারি লাভ হলো, সরকার যেটা আছে সেটাও সরকার তো আর এই বিচারকদের মানে যাকে বলা হয় কারণে ক্ষমতা আসেনি। সরকার ক্ষমতা এসছে তার নেতাকর্মীদের কারণে। এখন সেই নেতাকর্মীদেরকে তো আর রিলিফ দিতে হবে। 2 নম্বর হলো সরকারের, আমাদের দেশের ক্ষমতা বলতে নেগেটিভ ক্ষমতা, আপনি কতটা প্যাদানি দিতে পারেন প্রতিপক্ষকে, কতটা মার দিতে পারেন, কাকে কতটা মামলা 200-300 মামলায় ফাঁসাতে পারেন, আপনি বলে দিবেন জামিন হবে, জামিন হবে না। এবং এই যে একটা নেতিবাচক ক্ষমতার দম্ভ সরকারি দলগুলোর রয়েছে, এটা এই বিপ্লবের পরে এই যে এখন যে নির্বাচনের পরে যে সরকারটা আসলো, সেটা ছাড়তে চাচ্ছে না সহসা। তার কাছে মনে হচ্ছে যে এখন যদি জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে আমার কোনো কনফ্রন্টেশন হয়, কোনো গণ্ডগোল হয়, তাহলে তো এই যে যারা চাঁদাবাজি করছে, যারা মাস্তানি করছে, পাইকারি হারে দেখা যাচ্ছে সে মামলা হবে, মোকদ্দমা হবে, অ্যারেস্ট হবে, ওয়ারেন্ট ইস্যু হবে, স্বয়ং প্রধানমন্ত্রী এখানে মজলুম হয়ে যাবে। এবং আমাদের সময় দেখেন সব কিছু সিস্টেম থাকা সত্ত্বেও বিচারপতি মানিক এবং আরও কয়েকজন বিচারপতি হাইকোর্টে তারা খুব পাওয়ারফুল হয়ে গেছিলেন। বড় বড় ডিআইজি, আইজি, সচিব তাদেরকে দাঁড় করায় রাখতেন, মন্ত্রীদেরকে গালাগালি করতেন, স্পিকার তাদেরকে বলতেন যে বটতলার উকিল। তো এই জিনিসগুলো তো আমাদের সহ্য করতে হয়েছে। এবং সেই যে দেখেন হঠাৎ করে আমাদের যে সড়ক ভবনের যে জায়গাটি ছিল, সে একটা বিচারপতি মানিক সেটা রায় দিয়ে বললো এটা সুপ্রিম কোর্টের জায়গা নিয়ে নিল। তো এই যে ক্ষমতাটা, এটা হলো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা আছে, ইনহ্যারেন্ট পাওয়ার আছে। কিন্তু লোয়ার যে কোর্টে, সেই কোর্টটাও কিন্তু সেম ক্ষমতা পাকিস্তানের মতো কিংবা 70-এর দশকের মতো তারা দেখাতে পারবে বা দেখাবে, অবশ্যই দেখাবে, যদি তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যায়। তখন এই যে রাজনৈতিক যে প্রভুত্বটা, সেটা থাকবে না। এখন সেই রাজনৈতিক প্রভুত্বটা আমার দরকার নাই যখন একটা সমাজ খুব সভ্য হয়ে যায়। এই রাজনৈতিক প্রভুত্বটা আমার দরকার নেই যখন আমার একটা খুব লয়াল বিরোধী দল নয়, ঠিক একটা দায়িত্ববান বিরোধী দল থাকে, জাস্ট লাইক ইংল্যান্ড, কেউ আইন ভঙ্গ করবে না। কিন্তু এখনো পর্যন্ত কি হলো, শেখ হাসিনা যেমন বিএনপিকে বিশ্বাস করতে পারছিল না, একইভাবে এখন তারেক রহমান সাহেব তিনিও তার বিরোধী দল কাউকে সে বিশ্বাস করতে পারছে না।
তো বিশ্বাস করতে যখন সে পারবে না, তখন তো তার কাছে জিনিস মানে আর্মস অ্যান্ড অ্যামুনিশনটা তার কাছে, গুলিও তার কাছে থাকতে হবে, বন্দুকও তার কাছে থাকতে হবে। এইটি সে ট্রিগারটা সে সারতে চাচ্ছে না।